নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। কয়েকদিনের মধ্যেই ভোটের তারিখ ঘোষণা। আগের চেয়ে বেশি ঘুষ লেনদেন হচ্ছে, অভিযোগ ফখরুলের। ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে বিগত সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। আইন লঙ্ঘন করে ওরিয়ন গ্রুপকে অতিরিক্ত ২৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে জনতা ব্যাংক, অনিয়মে জড়িতদের শাস্তির তাগিদ। বিমান দুর্ঘটনায় আরও ২ জনের মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে আশঙ্কাজনক ১৩। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর চক্রের ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১, নিহত সুমন ও হত্যাকারীরা একাধিক মামলার আসামি। আমন্ত্রণ বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এদিকে বৈঠক শেষে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার জানান, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। এনডিএম নেতা ববি হাজ্জাজ বলেন, সব দলকে একত্রিত হয়ে শিগগিরই জুলাই সনদ ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে তার দল। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বলেন, সরকারের মধ্যে আরেকটি সরকার রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকর না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি, আমি শব্দটা রিপিট করতে চাই, ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার ও এআই এর অপব্যবহার নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, সংবিধান পরিবর্তন না হলে আগের পদ্ধতিতেই হবে জাতীয় নির্বাচন। খুলনায় নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। শনিবার সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে এবং সামাজিক মাধ্যমে নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার হচ্ছে। এটি সুষ্ঠু নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ। একটা ফেসবুকে অপতথ্য দিল বা ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর ১,০০০ লোকে শেয়ার করে দিল। এটা এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট, দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি। পিআর পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সংবিধান পরিবর্তন না হলে আগের পদ্ধতিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন করে দেওয়া। পলিটিশিয়ানরা ঠিক করেন কনস্টিটিউশন কি হবে, আইন কি হবে, তারা ঠিক করেন। যেদিন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে, যে পদ্ধতি ডিফারেন্ট হবে, আমরা তো উই আর গাইডেড বাই দি কনস্টিটিউশন অ্যান্ড দি এক্সিস্টিং ল। কারণ ওই কনস্টিটিউশন না বদলানো পর্যন্ত বা আইন না বদলানো পর্যন্ত আমরা তো আগের নিয়মেই প্রস্তুতি নিবই। এনসিপির প্রত্যাশিত শাপলা প্রতীকের বিষয়ে সিইসি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। শাপলা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, আর এনসিপি তো প্রতীক আমরা দেই একটা দল রেজিস্টার্ড হলে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি একথা বলেন।
সংস্কারের নামে কয়েকজনের বৈঠক চলছে উল্লেখ করে ফখরুল বলেন, রাতারাতি দেশ বদলানো যায় না। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। সবাই বিএনপি মহাসচিব মন্তব্য করেন, ভাড়াটে লোক দিয়ে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। সে কারণে দেখা দিচ্ছে নানা সংকট। পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকে। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে দেশ চালানো যায় যায় না। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ফখরুল। বলেন, কয়েকটি বৈঠক করে রাষ্ট্রীয় সংস্কার সম্ভব নয়, করতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। আপনার সংস্কারের কথা জনগণকে দিয়ে দিলেন, সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি চাইবেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। সংখ্যানুপাতিক নির্বাচন জনগণ বোঝেন না বলে দাবি বিএনপি মহাসচিবের। বাংলাদেশে একটা জগা খিচুড়ি ঘটনা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগে যে ব্যবসায়ীকে 1 লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন তাকে ঘুষ দিতে হচ্ছে 5 লাখ টাকা। সুশাসন ও নিয়ন্ত্রণ না থাকায় এ অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকার ব্যাংক খাতের 80% অর্থ নিয়ে গেছে, যা বিশ্বের ইতিহাসে বিরল। বিগত 1.5 দশকে স্বৈরশাসক দ্বারা কিভাবে অর্থনীতি নিষ্পেষিত হয়েছে তা নিয়ে বই লিখেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। অর্থনীতি, শাসন ও ক্ষমতা নামে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিনা সরকারের সময়ের লুটপাটের কথা তুলে ধরেন। বাংলাদেশের বিবর্তনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যুগ। এই সময়ের মধ্যে আমরা দেখলাম কিভাবে কর্তৃত্ববাদী শাসন পুরোপুরি এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসনে উপনীত হয়ে সার্বিকভাবে জন আকাঙ্ক্ষাকে পদদলিত করার পর্যায়ে চলে গেছিল। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, গত বছরের আগস্টে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তখন দেখা গেছে ব্যাংক খাতের 80% অর্থ নিয়ে গেছে, যা বিশ্বের ব্যাংকিং খাতের ইতিহাসে বিরল। পৃথিবীর কোনো দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় আমি দেখে নাই। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান সাহেব। ধরেন 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারে কোনো জবাবদিহিতা না থাকায় দুর্নীতি বেড়েছে বহুগুণে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সামনে বড় বিপদে ফেলতে পারে বলেও মনে করেন তিনি। আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও। বক্তারা বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকি না থাকার সুযোগ নিয়েছে লুটপাটকারীরা। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কারের তাগিদ দেন তারা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী একটি গ্রুপ কোনো ব্যাংক থেকে মূলধনের 25% বেশি ঋণ নিতে পারে না। তবে ওরিয়ন গ্রুপ জনতা ব্যাংক থেকে নিয়ম বহির্ভূত ঋণ নিয়েছে। জনতা ব্যাংক বলছে, সমঝোতার মাধ্যমে তারা এ ঋণ আদায়ের চেষ্টা করছে। তবে বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফেরাতে অনিয়মে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগের 1.5 দশকে নিয়ম না মেনে ক্ষমতার দাপট দেখিয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে একের পর এক ঋণ নিয়েছে ওরিয়ন গ্রুপ। রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক থেকে এ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,579 কোটি টাকা, যা কেন্দ্রীয় ব্যাংকের আইন ভেঙেই দেওয়া হয়েছে। জনতা ব্যাংকের এই শাখা থেকে ঋণের ছড়াছড়ি। ওরিয়ন অয়েল অ্যান্ড শিপিংয়ে ঋণ 1200 কোটি টাকা, সোনারগাঁ পাওয়ার 302 কোটি টাকা, মেঘনাঘাট পাওয়ার 98 কোটি টাকা, ডিজিটাল পাওয়ার 210 কোটি টাকা, আর ওরিয়ন ইনফিউশনের ঋণ রয়েছে 93 কোটি টাকা। তবে এসব ঋণ আদায়ে তেমন অর্জন নেই জনতা ব্যাংকের। যে বড় বড় খেলাপি যেগুলো, সেই সমস্ত থেকে ঋণ আদায় করা রাতারাতি কিন্তু সম্ভব না। আমরা বিভিন্ন ধরনের টুলস যেগুলো আমাদের হাতে আছে, সবগুলো টুলস আমরা ইউজ করছি, সেভাবে এগিয়ে যাচ্ছি এবং একটা কনসোর্টিয়াম করে দেওয়া হয়েছে বড় ঋণটা আদায়ের ক্ষেত্রে, সেটা কাজ করছে। তো এই জায়গাগুলোতে কাজ একটু সময় সাপেক্ষ, আমরা আশাবাদী যে সেখান থেকে তার রেজাল্ট পাবো।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যবসায়িক গ্রুপ তার মূলধনের 25% পর্যন্ত ঋণ নিতে পারে। ওরিয়ন গ্রুপ সেই সীমা অতিক্রম করে প্রায় 18 গুণ ঋণ নিয়েছে জনতা ব্যাংক থেকে। তবে 2026 সাল পর্যন্ত ঋণ শোধের সময় পেয়েছে ওরিয়ন। বড় বড় শীর্ষ খেলাপি রয়েছে অনেক, কিন্তু শীর্ষ খেলাপিরাও যদি তাদের প্রতিষ্ঠান চালু রাখে এবং সেই প্রতিষ্ঠানে যারা কর্মরত তারা তো এদেশের খেটে খাওয়া মানুষ, তাদের কথা তো বাংলাদেশ ব্যাংক ইগনোর করতে পারে না। এই কারণে যুক্তিসঙ্গত সময়ে টাইম এক্সটেন্ড করাচ্ছে, কিন্তু ওই ব্যাংকগুলোর বোর্ডকে কন্টিনিউয়াসলি মনিটর করা হচ্ছে যে এই ঋণগুলো যাতে কোনো প্রকার ডাইভারশন না হয়। খেলাপি যারা হয়েছে বেশিরভাগই কিন্তু যারা অর্থবান ব্যক্তি, তাদের কাছেই কিন্তু ঋণের সিংহভাগটা কিন্তু তাদের কাছেই আছে। কাজেই এই ঋণটাকে আদায় করার জন্য তার জন্য আইনগত বা ব্যবস্থাগত যে ধরনের পরিবর্তন করা দরকার সেগুলোকে দ্রুততার সঙ্গে করে যাতে আদায় করা যায়। এসব নিয়ে ওরিয়ন গ্রুপের সাথে কথা বলতে চাইলেও তারা এ ব্যাপারে কোনো কথাই বলেনি গণমাধ্যমের সাথে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী জারিফ ও সহকারী মাসুমা মারা গেছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান 13 জনের অবস্থা এখনও গুরুতর। শনিবার বাসায় ফিরেছে আরও 2 জন। চিকিৎসায় সহায়তা করছেন সিঙ্গাপুর, চীন ও ভারতের ডাক্তার ও নার্সরা। শনিবার সকালে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 13 বছরের জারিফ। তার শরীরে দগ্ধ হয়েছিল 40%। আর সকাল 10:15 দিকে মারা যায় মাসুমা। তার শরীরের 90% পুড়ে গিয়েছিল। জারিফ মাইলস্টোনের 7ম শ্রেণীতে পড়ত। অন্যদিকে প্রতিষ্ঠানটিতে আয়ের কাজ করত মাসুমা। ওরা 4 বন্ধু খুব ক্লোজ। হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। ওই শ্বাসনালীতে সমস্যা, ইনফেকশন করছিল। ডাক্তার অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে। স্বজনেরা বলছেন এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। কেউ যেন এমন কষ্ট পেয়ে মারা না যায়। নিহতদের চিকিৎসা বিনামূল্যে হচ্ছে বলে জানান তারা। সেনাবাহিনীর একটা ভিডিও আছে, আমার ওয়াইফের ভ্যানগাড়ি দিয়ে নিয়ে বাংলাদেশ মেডিকেলের থেকে আবার এনে ঢাকা বাহান ইউনিটিতে আসে ইমার্জেন্সিতে ওনাকে আমরা পেয়েছিলাম, তখন উনি একটু কথা বলতে পারতো। শনিবার সকালে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আয়ান খান ও রাফসিকে ছাড়পত্র দেওয়া হয়। আয়ান খান ও রাফসি দুজনেই 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। ক্রিটিক্যাল সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আমরা সবসময় তাদের ব্যাপারে তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলি। আহতদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর থেকে 3, ভারত থেকে 2, চীন থেকে 3 ডাক্তার সহ নার্সরা এসেছেন। স্থানীয় ডাক্তাররা তাদের সাথে পরামর্শ করে চিকিৎসা দিচ্ছেন রোগীদের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জে পুলিশ হত্যার দায়ে অভ্যুত্থানকারী ছাত্র জনতার উপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মৌলভীবাজারে জুলাই পদযাত্রা উপলক্ষে পথসভায় এ মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, কোটা সংস্কার আন্দোলন শান্তিপূর্ণ ছিল, কিন্তু হামলা চালিয়ে তা অভ্যুত্থানের রূপ নিতে বাধ্য করে ফ্যাসিস্ট শেখ হাসিনা। এনসিপি নেতা বলেন, দেশের নতুন সংবিধান প্রয়োজন, যেখানে মানবাধিকারের কথা থাকবে। তার অভিযোগ, নতুন সংবিধানের দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। তবে পুরনো আইনে দেশ পরিচালনা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। পরে শ্রীমঙ্গলে যান এনসিপি নেতাকর্মীরা। সেখানে মত বিনিময় সভা শেষে কিশোরগঞ্জে পদযাত্রা ও সভা করবে দলটি। যেখানে পুলিশ হত্যাকে প্রমিনেন্ট করে তোলা হচ্ছে, এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন। শেখ হাসিনার পুলিশ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে বর্বরোচিত হামলা করে আমাদেরকে অভ্যুত্থানের দিকে নিয়ে যেতে বাধ্য করেছিল। এবার জানাবো খেলার খবর, আর শুরুতেই জানাবো শিরোনামগুলো। ঘরের মাঠে সিরিজ আয়োজনে নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে যোগাযোগ বিসিবির। দল নির্বাচনের মানদণ্ড ঠিক করবেন সভাপতি। নানা নাটকীয়তার পর এশিয়া কাপের দিনক্ষণ নির্ধারণ। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং।
লম্বা বিরতিতে নেপাল বা নেদারল্যান্ডসের সাথে ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে আশাবাদী বিসিবি, এরই মধ্যে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এশিয়া কাপের সেরা প্রস্তুতি নিতেই এমন সিদ্ধান্ত। অন্যদিকে দল নির্বাচন নিয়ে বিতর্ক কমাতে মানদণ্ড ঠিক করে দিতে চান বিসিবি সভাপতি। ভারত সিরিজ পিছিয়ে দেয়ায় ফাঁকা সময়ে জাতীয় দল কি করবে? এশিয়া কাপের আগে কোনো সিরিজ কি খেলবে না? বিসিবির পরিকল্পনা ছিল দুইটি। কোনো দলকে পাওয়া না গেলে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ আয়োজন। নেপাল ও নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। মেজর বেশিরভাগ দেশই যার যার নিজস্ব স্কেজুল অনুযায়ী খেলছে, সেক্ষেত্রে হয়তো কেমন দল পাওয়া যাবে ব্যাপারে আমি নিশ্চিত নই, তবে পাওয়া যাবে আমি বিশ্বাস করি, এবং সেই চেষ্টাটা এখন চলছে যে এশিয়া কাপে যাওয়ার আগে যদি কয়েকটা ম্যাচ খেলা যায় বাইরের দলের সাথে খুব ভালো হবে। এবং সেটা যদি না হয় তাহলে হয়তো আমরা ঘরোয়াভাবেই সেকেন্ড বেস্ট টিম যেটা থাকে তার সাথে একটা সিরিজ হয়তো প্ল্যান করব। টি-20তে বাংলাদেশের বড় সমস্যা পাওয়ার হিটিং। যদিও তামিম, ইমন, হৃদয়রা আশা দেখাচ্ছেন আরও উন্নতির জন্য দ্রুতই দলের সাথে যোগ দেবেন পাওয়ার হিটিং কোচ। একজন পাওয়ার হিটিং কোচের ব্যাপারে আমরা আগ্রহী। আমরা আশা করছি যে একজন পাওয়ার হিটিং কোচ এই ক্যাম্পে আমাদের সাথে সংযুক্ত থাকবে। দেশে যদি আমরা ক্যাম্প করি, আমরা হয়তো প্রাথমিক ক্যাম্পটা হয়তো মিরপুরে হবে, কিন্তু এর বাইরে হয়তো আমরা হয় চিটাগাং কিংবা সিলেটে চলে যাব। গেল দুই সিরিজে দল নির্বাচন ও নির্বাচকদের ব্যাখ্যা নিয়ে সমালোচনা হয়েছে অনেক। বিসিবি সভাপতি সমাধান চান, দল নির্বাচনে ঠিক করতে চান মানদণ্ড। সিলেকশন প্রসেস একটা থাকা উচিত, তারপরে প্লেয়ারদের খেলার সুযোগ দেওয়ার একটা প্রসেস থাকা উচিত। সেই প্রসেস, সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমেই তাদের পারফরমেন্স করতে হবে। কেননা ওইটা যদি না থাকে তাহলে দিক বিদিক উই উইল লুজ আওয়ার ডাইরেকশন। টানা দুই সিরিজ জয়ে এবার এশিয়া কাপে ভালো কিছুর আশা দেখছেন কর্তারা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারারেতে অনূর্ধ্ব 19 দলের ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে 1 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। 31 ওভার বাকি থাকতে 129 রানের লক্ষ্যে পৌঁছে যায় আজিজুল হাকিমের দল। টস জিতে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। টাইগার পেসারদের দাপটে বিধ্বস্ত টপ অর্ডার। শুরুর 3 উইকেটই নেন পেসার ফাহাদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকা। ফাহাদের শিকার 4টি, স্বাধীন ও সামিউল নেন 2টি করে উইকেট। স্বল্প টার্গেটে অনায়াসে জেতেনি বাংলাদেশ। লাল সবুজ দলও পরে ব্যাটিং বিপর্যয়ে 59 রানে হারায় 6 উইকেট। তৈরি হয় ম্যাচ হারের শঙ্কা। সাইমন বশিরের অপরাজিত 45 রানের ইনিংসে শেষ পর্যন্ত 1 উইকেটে জয় পায় বাংলাদেশ। 2025 এশিয়া কাপে চূড়ান্ত সূচি দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সংযুক্ত আরব আমিরাতে মহাদেশীয় আসর শুরু 9 সেপ্টেম্বর, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে বিষয়টি জানান এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। এরপর পূর্ণাঙ্গ সূচি দেয় এসিসি। 8 দলকে ভাগ করা হয়েছে 2 গ্রুপে। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং ওমান। আর এ গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও হংকং। 11 সেপ্টেম্বর টাইগারদের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে। এরপর 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও 16 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে নামবে লাল সবুজ। ভারত পাকিস্তান লড়াই 14 সেপ্টেম্বর। প্রতি গ্রুপের শীর্ষ 2 দল খেলবে সুপার 4 স্টেজ, যেখানে 3টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। টি-20 ফরম্যাটে এবারের এশিয়া কাপ ম্যাচে 19টি। এর আগে 24 এপ্রিল ঢাকায় এসিসির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়, যদিও সেই সভা থেকে এশিয়া কাপ আয়োজনে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। হারারেতে সাউথ আফ্রিকাকে 3 উইকেটে হারিয়ে ত্রিদেশীয় টি-20 সিরিজের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। কিউইদের দেয়া 181 রানের টার্গেটে প্রোটিয়ারা থামে 177 রানে। আবারও নিজেদের চোকার্স প্রমাণ করল সাউথ আফ্রিকা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 7 রান, কিন্তু ম্যাট হেনরির করা ওভারে মাত্র 3 রান তুলতে পারল প্রোটিয়ারা। 3 রানে ফাইনাল হেরে শিরোপা জয়ের সুযোগও হাতছাড়া করল সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ডের দেয়া 181 রানের টার্গেটে ওপেনিং জুটিতেই 92 করে প্রোটিয়ারা। জয়ের দ্বার প্রান্তে থেকে ম্যাচ হারে সাউথ আফ্রিকা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সেইফার্ট, কনওয়ে ও রাচিনের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং টোটাল পায় নিউজিল্যান্ড। মালয়েশিয়ায় কার রেসিং এর সময় দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশের অভিক আনোয়ার।
রেসিং বাংলাদেশে খুব একটা পরিচিত না, তবে গত কয়েক বছর ধরে অভিকের মাধ্যমে রেসিংয়েও বাংলাদেশের পতাকা উঠছে বিশ্বব্যাপী। মালয়েশিয়ার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস 1-এ তার গাড়ি দুর্ঘটনায় পড়ে, তাকে মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিক আনোয়ারের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কানাডায় পড়াশোনাকালীন তার অভিক নিজেকে প্রস্তুত করেছেন রেসিংয়ের জন্য। এরপরে বিভিন্ন চড়াই উতরাই পার করে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম তুলে ধরেছেন তিনি। মেজর লিগ সকারে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন লিওনেল মেসি। অলস্টার গেমে অংশ না নেয়ায় ইন্টার মায়ামি অধিনায়ককে এ শাস্তি দিয়েছে MLS কর্তৃপক্ষ। একই কারণে নিষেধাজ্ঞায় পড়েছেন তার ক্লাব সতীর্থ জর্দি আলবা। মেসি মানেই আলোচনার খোরাক। কিছুদিন আগে টানা 5 ম্যাচে জোড়া গোলের রেকর্ড গড়ে শিরোনামে আসেন। এবার অলস্টার গেমে না খেলায় এক ম্যাচ নিষিদ্ধ হয়ে আলোচনায় LM10। মেক্সিকোর লিগা MX এর বিপক্ষে MLS এর প্রাথমিক দলে ছিলেন মেসি ও আলবা, কিন্তু তারা কেউই লড়াইয়ে অংশ নেননি। তাই নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হলো। MLS এর এমন সিদ্ধান্তে মেসির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে ক্লাবের কো-ওনার হোর্হে মাস উদ্বেগ প্রকাশ করেছেন। It's a bad rule because I think it puts the players in an untenable position. এটা বাজে একটা নিয়ম। প্রীতি ম্যাচ আর প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে যে কেউ প্রতিযোগিতামূলক লড়াইকে এগিয়ে রাখবে। মেসি খুবই বিরক্ত হয়েছে। ওর সঙ্গে চুক্তি নবায়নে এটা প্রভাব ফেলতে পারে। That I think matters. And I admire both Lionel and Jordi for always thinking of club first. মূলত টানা ম্যাচ খেলার ধকল কাটাতে অলস্টার গেম না খেলার সিদ্ধান্ত নেন মেসি আলবা। তাদের ছাড়াই জয়োল্লাস করেছে MLS অলস্টার। মেক্সিকোর লিগা MX অলস্টারকে বিধ্বস্ত করেছে 3-1 গোলে। নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন মেসি ও আলবা। রোববার সিনসিনাটির বিপক্ষে সাবেক 2 বার্সা তারকার সার্ভিস পাবে না ইন্টার মায়ামি। সুযোগ কাজে লাগিয়ে শীর্ষস্থান মজবুত করতে চাইবে সিনসিনাটি। আগেও একবার নিষেধাজ্ঞায় পড়েছিলেন মেসি, তখন খেলতেন PSG-তে। অনুমতি ছাড়া সৌদি আরব যাওয়ায় লা পুলগাকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করেছিল লা পারেশিয়ান কর্তৃপক্ষ। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন একটি প্রসঙ্গ। মানুষের একাকিত্ব দূর করতে অস্ট্রেলিয়ার মেলবোর্নের অ্যান্ড্রোমিডা রোবোটিক্স তৈরি করেছে এক বিশেষ রোবট। আবি নামের রোবটটি মানুষের মতোই কথা বলতে পারে, মনে রাখতে পারে অতীতের স্মৃতিও। নির্মাতাদের আশা, বৃদ্ধাশ্রমে বয়স্ক মানুষের সঙ্গীর অভাব দূর করতে এই রোবট ভালো ভূমিকা রাখবে। আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। রাজধানীর মোহাম্মদপুরে বেড়াতে গিয়ে বখাটে কিশোর চক্রের ছুরিকাঘাতে খুন হয়েছেন ফজলে রাব্বি সুমন নামে এক যুবক। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে সানি নামে একজন। পুলিশ বলছে অন্তঃকোন্দলের জেরেই এ হত্যাকাণ্ড। নিহত সুমন ও হত্যাকারীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। শনিবার সকালে মোহাম্মদপুরে বোনের বাড়ি বেড়াতে আসেন ফজলে রাব্বি সুমন। স্বজনরা জানান দুপুরে ফোন পেয়ে ঘর থেকে বের হন। রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় ছুরিকাঘাত করে তারই পরিচিত সন্ত্রাসীরা, ছিনিয়ে নেয় মোবাইল ফোন। গুরুতর আহত অবস্থায় সুমনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বিকেল 3টার দিকে মারা যান সুমন। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা। একটা লোক আসছে আমার চিনে, বলতেছে এমন এমন তোমার ভাইরে না একজন আঘাত করছে। কি আঘাত করছে? আমার ভাবি দৌড় মাইরা বের হয়েছে। বের হওয়ার পরে আমি ওদিকে গেছি, যাওয়ার পর দেখি আমার ভাইয়ের রক্ত দিয়া পুরো বুদ্ধিজীবীর মাটি বইরা গেছে আমার বাইরে। মোবাইল জন্য টানাই করছে, মোবাইল দেয় নাকি পরে পোজ দিছে না, পোজ দেওয়ার পর রক্ত দিয়েছে, রক্ত জ্বলিয়ে আছে না, পরে মারা গেছে। ঘটনার পরপরই অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তার হন সানি নামে একজন। অন্তঃকোন্দল থেকে এ হত্যা ধারণা পুলিশের। যে মুন্না নামে আরেকজন কিশোর গ্যাংয়ের একজন সদস্য, সে এই হত্যাকাণ্ডটি ঘটাইছে। তো মুন্নার পিসিপির আমরা চেক করে দেখলাম যে মুন্নার নামে বিভিন্ন থানায় 5-এর অধিক মামলা রয়েছে। নিহত সুমনের
এখন পর্যন্ত আমাদের হাতে প্রায় 10টির অধিক মামলা, বিভিন্ন মামলা। সেই তার নিজস্ব থানা বুরহানুদ্দিনে কয়েকটি মামলা আছে, ঢাকা শহরে মুগদা থানায়ও কয়েকটি মামলা আছে। স্ত্রী ও 2 সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় ভাড়া থাকতেন সুমন। চাকরি করতেন একটি হার্ডবোর্ডের দোকানে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএস কর্মীদের মধ্যে সংঘর্ষে 4 জন মারা গেছেন। রাতে দীঘিনালায় সিন্ধু কারবারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দীঘিনালা থানার ওসি জানান, আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার রাত 8:30টার দিকে সংঘর্ষে জড়ায় ইউপিডিএফ ও জেএসএস। এ সময় তাদের মধ্যে গুলি বিনিময় হয়। হামলায় অংশ নেয় ইউপিডিএফ কমান্ডার বিপ্লব চাকমা ও জেএসএস কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে 70 থেকে 80 জন। গোলাগুলিতে নিহত হন 4 জন। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, তবে সংঘর্ষে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইউপিডিএফ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির বিনিময় গতকালকে রাত 8:30টার দিকে। তার পরবর্তীতে সেখানে 4 জন নিহত হয়। লাশ তারাই নিয়ে গেছে, লাশ আমরা পাই নাই, নাম ঠিকানা আমরা পাই নাই। কুষ্টিয়ায় আসামি ধরতে গিয়ে বটির আঘাতে পুলিশের এসআই ইসরাফিল হোসেন আহত হয়েছেন। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে শহরের 6 রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদকে গ্রেপ্তারে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে বাবার সাথে ছেলেকেও আটক করা হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।